নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ভোট পরবর্তী হিংসা এবং সেই হিংসা নিয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা। অশান্তি রুখতে বেঞ্চে দায়ের মামলা। প্রধান বিচারপতির ভোটের পর বাড়ি ছাড়া হয়েছে বহু বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ এবার শুভেন্দু। অশান্তি রুখতে পদক্ষেপ নিক আদালত। প্রধান বিচারপতি বেঞ্চে দায়ের মামলা। বিষয় বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সচিন রক্ষিত। সচিন, দেখো সেখানে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন অংশ দেখা গিয়েছে ভোট পরবর্তী সময়ে প্রচুর বিরোধী কর্মী, সেটা কোচবিহার থেকে শুরু করে কলকাতার বিভিন্ন অংশ অথবা রাজ্যের বিভিন্ন অংশ কিন্তু প্রচুর বিরোধী কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই ঘর ছাড়া হয়েছেন। যেমনটাই তাদের বিরোধী তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এবং সেই ছবিটাও কিছু কিছু জায়গায় বিরোধী দেখানোর চেষ্টা করেছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটি ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যেটা জানিয়েছেন আদালতে, মূলত যে বিষয় তিনি আজকে রেখেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, সেখানে তিনি জানিয়েছেন যে এই যে বিজেপি কর্মী যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন তাদের নিরাপত্তা নিয়ে কোথাও কিন্তু তাদের বাসস্থানে থাকতে বা যেখানে যারা অবস্থান করছেন না তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। ফলে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত হস্তক্ষেপ করে সেই বিষয়ে কিন্তু মূলত এই মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ সচিন। ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু। অশান্তি রুখতে পদক্ষেপ নিক আদালত। প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হলো মামলা। ভোটের পর বাড়ি ছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী, আর তাদের নিরাপত্তায় আদালতের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু। যে বা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আজ নয় কাল তাদের চাকরি যাবে। শিক্ষা মন্ত্রকে দায়িত্ব পাওয়ার পরই রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতি নিয়ে সরব বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বলবো, যারা নিজেরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স ব্যাক করুন, রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন টাকা ফেরত, এটুকুই বলবো। রাতের অন্ধকারে পরপর সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। বেলুড়ে গিরিশ ঘোষ রোডের ঠাকুরনগর ঠাকুরনপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্বভাবতই আতঙ্কে রয়েছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এলাকায় বড় ধরনের কোনো অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রায় 10টি সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে ভাঙা হচ্ছে সিসিটিভি সেই ছবিও ধরা পড়েছে আরেক সিসি ক্যামেরাতে। সিসিটিভির ওই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বেলুড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডাকাতির ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগে রানীগঞ্জের নামকরা এক সোনার দোকানের ডাকাতির ঘটনা সামনে এসেছিল। তারপর বেলুড়ে গিরিশ ঘোষ রোডের ঠাকুরনপুকুর এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মনে। कैमरा हम लोगों का पूरा गली का तोड़ दिया गया है, जबकि हम लोगों का कोई भी पॉलिटिकल एक्टिविटीज़ नहीं है। अगर हम लोगों का कोई पॉलिटिकल एक्टिविटीज़ किसी पार्टी का समर्थन किए हो कुछ, अगर हम लोग अपना यहाँ पे व्यवसाय आज नहीं कर पाएंगे, आज पूरा यहाँ पे ये जिस तरीके से देखिए आप आसनसोल में किया गया है, हम लोग कैसे सेफ हैं। हम वही हम बता रहे हैं कि आप ये सोचिए कितना वैल्यूएबल आइटम हमारे यहाँ पे है। इस तरीके से पहले कैमरा तोड़ दिया गया, बाद में कुछ भी हो सकता है। मे बी पॉसिबल बड़ा कुछ करने का हो सकता है। हाँ, ये हमारा पर्सनल कैमरा लगा है। हाँ, 3 कैमरा है, 2 अंदर है, 1 बाहर है। बाहर का तोड़ दिया गया है
और पूरे गली का तोड़ दिया गया। अगर कल को कोई भी हादसा, तोड़ा गया? लगभग 5-6 कैमरा तोड़ा गया है। मेरा एक ही सिंगल वन कैमरा टूटा है। नहीं, रास्ता में नहीं, उसका एविडेंस भी है हमारे पास में, सीसीटीवी फुटेज भी है, उसमें दिख रहा है। और इतना हाई पे लगा हुआ था पोल के ऊपर में, ये हाथ से नहीं तोड़ा जा सकता है। कम से कम क्लब का भी कैमरा था, वो भी तोड़ा गया है। 12-14 फुट ऊपर कैमरा लगा हुआ था। तो ये साधारण तरीके से नहीं, सुयोजित तरीके से इसको अंजाम दिया गया है। আমরা সবাই মিলে মানে এখানে ক্যামেরা লাগিয়েছিলাম, মানে 9-10টা ক্যামেরা আমরা সব মিলিয়ে লাগিয়েছি, যতজন আমরা নিজের পয়সা থেকে লাগিয়েছি, মানে এখানে সেফটির জন্য। মাঝে সাঝে যদি এখানে কোনো অঘটন ঘটে তাহলে পুলিশে এসে আমাদের ক্যামেরা চেক করতো, কোনো বাইক চুরি হতো ইয়া কিছু ঘটনা ঘটতো, ওরা এসে দেখতো। হঠাৎ কালকে আমি দোকানে এসে দেখছি কি ক্যামেরাগুলো নেই। তারপরে আমি সিসিটিভি ফুটেজ বার করেছি, বার করার দেখলাম রাত্রি ওই মোটামুটি 12টার কাছাকাছি 3-4টে মিলে সব ক্যামেরা, 3-4টে লোক মিলে সব ক্যামেরা ভাঙছে একটা একটা করে। মনে কোনো অঘটন ঘটাতে চাই তার জন্যই ভেঙেছে মনে। আমার মনে হচ্ছে কি আগের টাইম কোনো বড় অঘটন ঘটতে পারে। এই জন্য আমি আমাদের যে সিএম আছে মমতা ব্যানার্জি, আমরা ওনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি দিদি আমাদেরকে বাঁচান। আসানসোলের পর এবার হাওড়া। দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি ডোমজুড়ে। দোকানের মালিক কর্মচারীদের বন্দুকের বাট দিয়ে মেরে লুট করে নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কুন্দন সিং। কুন্দন, দেখো শ্রীপর্ণা, আজকে সকালবেলা যখন 12টা নাগাদ দোকান খোলা হয় তখন ওখানে কিছু খদ্দেররা আসে সোনা কেনার নাম করে এবং এসে ওখানে সোনাগুলো এসে দেখা করতে শুরু করে। তারপরেই ঠিক কিছুক্ষণ পরে আবার 2-3 জন ঢুকে যায় ওই দোকানের মধ্যে এবং যে মালিক ছিল তখন তাদের সন্দেহ হয় এবং সে সোনা দেখানো বন্ধ করে দেয়। সেই মুহূর্তে ওরা লুটপাট শুরু করে এবং সবার কাছেই অগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করছে দোকানের মালিক। এবং তারপরেই যখন ও প্রতিবাদ জানায় তখন বন্দুকের বাঁট দিয়ে দোকানের মালিকের মাথার উপর প্রহার করে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপরে ভয়তেই সব স্টাফেরা চুপচাপ থেকে যায় ওখানে এবং সঙ্গে সঙ্গে ওরা সব লুটপাট চালায়। প্রায় 1 ঘন্টা ধরে ওখানে লুটপাট চলে দোকানের ভেতরে। মেন গেটের মধ্যে তারা বন্ধ করে দিয়ে একজন দাঁড়িয়ে পড়ে এবং সেখানে তারা লুটপাট করে সব জিনিসপত্র নিয়ে চলে যায়। পরে যখন এলাকার লোক জানতে পারে যে লুটপাট হয়েছে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আহত যিনি মালিক ছিলেন তাকে নিয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরা দেখে তারা তল্লাশি চালানো শুরু করেছে ইতিমধ্যে এবং এলাকার মধ্যে নাকা চেকিং শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বেরোনোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা যে রাস্তা দিয়ে গেছে হাওড়া আমতা রোড দিয়ে, সেই রাস্তাটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে আর তল্লাশি চালানো হচ্ছে। শিবর্ণা, ধন্যবাদ কুন্দন। সোনার দোকানে ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। রানীগঞ্জে ডাকাতি এবং গুলি, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য। রানীগঞ্জে ডাকাতি এবং গুলি এবং সেই ঘটনায় 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল 10:30 নাগাদ আগুন লেগে যায় সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন অনেকটাই ছড়িয়ে পড়ায় সেখানে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পার্ক সেন্টারের উপরে আগুন লেগেছে বলে সূত্রে খবর। পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা আজ সকাল 10:30 নাগাদ সেখানে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে এবং ঘটনাস্থলে খতিয়ে দেখতে সেখানে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে ছিলেন দমকলের কর্মীরাও, তারা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে গিয়েছে। পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার 10:30 নাগাদ এই ঘটনায় ঘটেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
এবং সেটি অফিস পাড়া এবং পাশাপাশি বহুতল থাকার কারণে সেখান থেকে যারা বাসিন্দা রয়েছেন, যারা অফিস কর্মীরা রয়েছেন, তাদের কিন্তু সেখান থেকে বার করে নিয়ে আসা হয়েছে। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি, তবে ক্ষতির পরিমাণ কত রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল খতিয়ে দেখেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক। অভিষেক, সকালে ঘটনাটি ঘটেছে, এখন পরিস্থিতি কি, আগুন কতটা নিয়ন্ত্রণে রয়েছে? একদমই তাই শিবনা, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো, দেখো যে আর্থিক কামারসিজের মাঝামাঝি একটি রেস্তোরাঁ, সেটি কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। সেখানেই কিন্তু সকালবেলা আজ আগুন লাগে এবং সেই আগুন কিন্তু অনেকটাই ভয়াবহ আকার ধারণ করে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কিন্তু 9টির বেশি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় এবং তারপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যাতে আগুনটা আশেপাশে যে সকল দোকান বা যে সকল বহুতল রয়েছে সেখানে ছড়িয়ে না পড়ে, সেই কারণে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল এবং পরবর্তীকালে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং কিছু কিছু পকেট ফায়ার রয়েছে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস তিনিও কিন্তু এসছিলেন, পরিদর্শন করেছেন এবং তোমাকে আমি জানিয়ে রাখবো যে পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ দমকলের যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে এবং ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, সেই কারণে কিন্তু এই আগুনের আকার ভয়াবহ হয়ে ওঠে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। তবে তোমাকে জানিয়ে রাখবো আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এবং কিছু কিছু পকেট ফায়ার এখনো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে নেভানোর চেষ্টা করা হচ্ছে দমকলের তরফ থেকে। ধন্যবাদ অভিষেক। আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো, স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি এবং ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারগুলো। চলন্ত বাসের গেট ভেঙে বিপত্তি, রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা। মঙ্গলবার সকালে মৌলালিতে এমন ঘটনায় ঘটল হাওড়া থেকে মুকুন্দপুরগামী 24A/1 রুটের একটি বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে একজনের আঘাত তুলনায় গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। 24A/1 রুটে চলা বাসগুলি সাধারণত অন্য বাসগুলির তুলনায় আকারে বড় হয়ে থাকে, আর তেমনই একটি বাসের সামনের দিকে গেটের একাংশ খুলে রাস্তায় পড়ে যায়। ঘটনায় ভারসাম্য হারিয়ে অনেক যাত্রী রাস্তায় পড়ে যান। পরে বাসটির চালক এবং সহকারীকে আটক করেছে মৌলালি থানার পুলিশ। মালদার ফজলি আমের কথা কে না শুনেছে। বিদেশে ফজলি রপ্তানির ইতিহাসও বহু লম্বা। সেই তুলনায় নদিয়ার হিমসাগর আমের কপালটা এতদিন ছিল দুয়োরানির মতো, তবে তেমনটা আর রইল না। এবার উজবেকিস্তানে পাড়ি দিচ্ছে কৃষ্ণগঞ্জের হিমসাগর। দ্বিগুণ দামও পেয়ে খুশি চাষিরাও। গন্ধে অতুলনীয় মালদার আম, জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে তার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফি বছর পাড়ি দেয় মালদার ফজলি, আর এবছর প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মথুরাপুরের 30 ঝুড়ি হিমসাগর। এই আমগুলি এরই মধ্যে ঝুড়িবন্দি হয়েছে উজবেকিস্তানে যাবে বলে। স্থানীয় আম চাষিরা বলছেন, উজবেকিস্তানের কোম্পানি কৃষ্ণগঞ্জের 10টি গাছকে পরীক্ষার পরে বায়ো পেস্টিসাইড প্রয়োগ করে। সেই 10টি গাছের আমই তারা নিয়ে যাচ্ছে। এতে দ্বিগুণ দাম পাচ্ছেন নদিয়ার ওই আম চাষিরা। বায়ো পেস্টিসাইড প্রয়োগে উৎপাদিত আমের খাদ্যগুণ বজায় থাকে, পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, এমনটাই জানাচ্ছেন আম চাষিরা। হচ্ছে একটা বায়ো কোম্পানি, তারা আমাদের এই 10টা গাছের উপর এক্সপেরিমেন্ট করেছিল বায়ো ওষুধ দিয়ে, এবং
সেই আমগুলো ওরা পুরোটা নিয়ে যাচ্ছে। ওরা উজবেকিস্তানে একটা সংস্থার কাছে ওরা দেবে, সেইটা এই আমগুলো পুরো উজবেকিস্তানে যাবে। এতে এইখানে যে দাম তার থেকে একটু দাম বেশি পাওয়া যাচ্ছে। এইখানে যেমন 60 টাকা বিক্রি হচ্ছে, ওইখানে 120 টাকা 30 টাকা এরকম বিক্রি। মূলত কি আপনার এই জামাই ষষ্ঠীর আগে কি এই আমটা নিয়ে যাচ্ছে ওরা? মূলত সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে আর কি। তা আপনারা কতটা খুশি? ভালোই খুশি যে এই নদীয়ার আম যাচ্ছে বিদেশে জামাই ষষ্ঠী। চাষিদের বার্তা দিব, বায়ু ওষুধ দিয়ে চাষ করলে পারে পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে, যেন খেয়ে এর কোনো সাইড এফেক্ট হবে না। এই জন্যে বায়ো পেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হবে বায়ো পেস্টিসাইড দিয়ে। এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি বায়ো পেস্টিসাইড, যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয়। 10টা গাছে পরিমাণ মতো লাভ হলো বলতে 10টা গাছে 30 ঝুড়ি আম হয়েছিল, 30 কুইন্টাল হবে। নদিয়ার আম বিদেশে পাড়ি দেওয়ায় খুশি জেলার বাসিন্দারা। আগামী দিনে আরো বেশি পরিমাণে আম তারা ফলাতে পারবেন বলে আশাবাদী নদিয়ার আম চাষিরা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।